স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। সহজ ম্যাচ কঠিন করে হেরে টি-20 বিশ্বকাপের সেরা দশে গেল বাংলাদেশ। বাগ দলের ব্যাটিং বিপর্যয়ের ঘাটতি বোলাররা মেটালেও তাতে শেষ রক্ষা হলো না। টেস্ট দলকে 20-20 সংস্করণে হারানোর ইচ্ছা পূরণ হলো হংকংয়ে। আনন্দ বেদনার এই খেলায় কেউ ছিল মাঠে, কারো চোখ ছিল টিভি পর্দায়, কেউ বা কান পেতেছিল রেডিওতে। এই সুযোগে ধারাভাষ্যকাররা খেলার তথ্যের পাশাপাশি আশা নিরাশার চিত্র তুলে ধরেছেন ক্ষণে ক্ষণে। আমাদের ধারাভাষ্য শিল্প নিয়ে আজকের আলোচনা ভাষ্যরস। কথা বলতে স্টুডিওতে আছেন দেশের অন্যতম সেরা ক্রীড়া ভাষ্যকার চৌধুরী জাফরুল্লাহ শরাফত, আছেন উপস্থাপক রাজীব হাসান চৌধুরী, আছেন দৈনিক প্রথম আলোর রস আলোর বিভাগীয় সম্পাদক এবং কিশোর আলোর নির্বাহী সম্পাদক শিমুন আছে। কিছুক্ষণের মধ্যে দেশের প্রথম নারী ক্রিকেটার এবং ধারাভাষ্যকার সারিয়া তানজিম সুমনাও আমাদের সাথে যোগ দেবেন। স্বাগত আপনাদের। শরাফত ভাই, আপনার ধারাভাষ্যে ক্রিকেটের পাশাপাশি আমরা বেশ কিছু হাস্য রসের মধ্যে থাকি। এটা কি আপনার ইচ্ছাকৃত নাকি এটা এসে যায়? আপনি কোনটা মিন করেন, যে আমি নিজে হাস্যরস করি নাকি না আমাকে নিয়ে করা? আমার প্রশ্নটা তাই। না মানে আপনি নিজে হাস্যরস করেন, আপনি নিজে হাস্যরস করেন। যেমন মানে আপনার অনেকগুলি বলাই আসলে লিজেন্ডে পরিণত হয়েছে। এই মুহূর্তে যেটা মনে পড়ছে আমার, যেটি আমার নিজের কানে শোনা, যে আপনি জিম্বাবুয়ের একজন খেলোয়াড় এনকালাকে বলেছেন এনকালা, তিনি নামেও কালা, দেখতেও কালা। অসাধারণ ছিল এটা আসলে। এইটাকে আপনি মানে যেমন ইংল্যান্ডের একজন খেলোয়াড়ের কথা আমার মনে পড়ে, স্টিফেন ফিন। উনিকে আপনি বলছিলেন ফিন ফিনে খেলোয়াড়, স্টিফেন ফিন। অসাধারণ ছিল। হাসিবুল হোসেন শান্ত, কখনো কখনো হয়ে যান অশান্ত। এক্স্যাক্টলি। সেগুলিকে আপনি মানে এটা আপনার মধ্যে। খালেদ ভাই, আপনাকে বলি যে ধারাভাষ্য মানে এই নয় যে শুধু টেকনিক্যালি কথা বলতে হবে, যে এই টেকনিকে ব্যাটিং করলে ভালো ব্যাটিং করা যায়, বোলার এই ধরনের বল যদি করেন, যে অফ স্টাম্পের বাইরে ড্রাইভিং লেন্থে যদি বল করতে পারেন, বা অফ স্টাম্পের বাইরে একটু ফেলে যদি ভেতরে ঢোকাতে পারেন, এই যে খুঁটিনাটি বিষয়গুলো, আমি মনে করি যে যারা লিসনার্স বা যারা দর্শক, তারা কিন্তু বিভিন্ন ধরনের হয়। কেউ কেউ হয়তো টেকনিক্যাল বিষয়গুলো খুব ভালোভাবে জানতে চান, কেউ হয়তো বা খুব ভালো সুন্দর করে ভাষা জ্ঞান ব্যবহার করলে তিনি হয়তো এনজয় করেন, কেউ অথবা আপনি যেটি বললেন যে রসালো অনেক কথাবার্তা তাদের ভালো লাগে। এই সব চিন্তা চেতনা থেকে বাস্তব জীবনে কি আপনি এত রসিক? বাস্তব জীবনেও আমি অনেকটা। আপনি অনেক স্টাইলিশ বোঝা যায় যে আপনার চুলের যে অননুকরণীয় হেয়ার কাট। জনাব রাজীব হাসান চৌধুরী, মানে এই খেলার ধারাভাষ্য অনুষ্ঠান উপস্থাপনা কোনটা বেশি চ্যালেঞ্জিং? আপনি আসলে খেলার ধারাভাষ্য এখনো দেন না, কিন্তু ক্রিকেটের একটা অনুষ্ঠান উপস্থাপনা করছেন, এইবার থেকে আপনি শুরু করেছেন। ক্রিকেটের অনুষ্ঠানটা একদমই নতুন। মানে আমার আসলে ক্রিকেটের প্রতি প্রেমটা অনেক পুরনো। আমার মানে শরীর স্বাস্থ্য থেকে বুঝতে পারছেন যে খেলা তো আর ক্যারিয়ার হিসেবে নেওয়ার উপায় ছিল না। তো সেই জন্য এখন মানে ক্রিকেটের সাথে জড়িত যাই থাকুক না কিসের জন্য, আমি তাদের সাথে আছি। সো ক্রিকেটের সাথে, ক্রিকেট প্লেয়ারদের সাথে আমার সখ্যতাটা একটু বেশি। তাই এবার যখন একটা সুযোগ পেলাম, ভাবলাম যে একটা ক্রিকেট নিয়ে একটা অনুষ্ঠান করি। আর ধারাভাষ্য খুবই কঠিন জিনিস, কিন্তু আমার খুব ইচ্ছা, মানে এটা শরাফত ভাইয়ের মতো লেজেন্ড পাশে বসে আছে, কিন্তু আসলে ইচ্ছাটা ব্যক্ত করেই ফেললাম যে মনে হয় করতে পারবো আর কি, আপনারা যদি সাহস দেন। আপনি অনুষ্ঠান শুরুর আগে বলছিলেন যে আপনার এক বান্ধবী আপনাকে ডিনার খাওয়াবেন বলেছিলেন, আপনি একটি অন এয়ার, সেটা কি বলবেন? হ্যাঁ, অবশ্যই। আমার সাহস অনেক বেশি। আমি শরাফত ভাইকে সাথে দেখা হবে এইটা নিয়ে অনেক উত্তেজিত ছিলাম। তো এই জন্য আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম, শিমু ভাই দিয়েছিলেন একই রকম একটা স্ট্যাটাস। তো তখন আমার এক বান্ধবী বলেছিল, আমি যদি শরাফত ভাইকে কথাটা বলতে পারি যে আপনাকে চোখ চেয়ে দেখে আমার কর্দমাক্ত হৃদয় পুরোপুরি মেঘমুক্ত হয়ে গেছে। এই কথাটা যদি আমি অন এয়ারে বলতে পারি তাহলে আমার একটা ডিনার প্রাপ্য। সুতরাং খালেদ ভাই, আপনি একটু বলে দেন। আপনি থাকলে তো আমার বান্ধবী, মানে কিছু বলার নাই আর। ওকে, না আমরা বান্ধবীকে একাই ছেড়ে দিই, আমাদের থাকা ঠিক হবে। আপনার সম্পাদিত রস আলো পত্রিকায় আপনি ধারা হাস্যকর বলে একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে। সেটির মধ্যে আসলে অনেকগুলি ডায়লগে মজার। আপনি বলেছেন যে আংশিক কাল্পনিক সে ডায়লগগুলি, মানে বেশিরভাগই সত্য। আচ্ছা, মানে এইটা কি মানে সত্যি সত্যি এরকম কোনো কথা হয়েছে যে থানা থেকে বল করতে ছুটছেন তালহা, কোনো স্লিপ নেই, বল চলে গেল মাটি কামড়ে সীমানার বাইরে, একটি নান্দনিক শট, এরকম কথা কি? হ্যাঁ, এরকম কথা বলা হয়েছে। এটা আমাদের যেটা করেছে ও হলো রাকিব কিশোর নামে একটা ছেলে। ও খেলার সময় যেটা করতো, যে প্রতিটা খেলার সময় সে ধারাভাষ্য একটা চুম্বক অংশ সে স্ট্যাটাস দিত, ফেসবুকে স্ট্যাটাস দিত। সেখান থেকে আসলে বাকি অংশটুকু নেওয়া। হ্যাঁ, আংশিক সত্য, মানে যেই অংশটুকু দেওয়া, কিছু অংশ হয়তো এডিট করা হয়েছে, কিছু অংশ সামান্য অল্প একটু অংশ যোগ করা হয়েছে, বাট মূল অংশটুকু কিন্তু এখানে ঠিকই আছে। আচ্ছা, হ্যাঁ, মানে
এক্সট্রা কোনো কিছু মানে এমন কোনো কিছু আরোপিত আকারে এখানে দেওয়া হয়নি। সেটা ঠিকই আছে এখানে। দেন এটার ইয়েটা নাসের ভাই দেখেন মানে একটা কথা আমি জিজ্ঞাসা করতে পারি? জি জি নাসের ভাই, জি। আপনার এই বহুল প্রচলিত জি পত্রিকা এবং এই ম্যাগাজিনে প্রায় আমাকে নিয়ে লেখা হয়, জি। সেটা কি আপনার লেখা? না, এটা যেমন- মনের লেখা। সবসময় আমার লেখা হয় না, সবসময় আমার লেখা হয় না। দুদিন আগে আমার টুইন বেবি হ্যাঁ। একেবারেই এই সাইজ আমাকে বলে, হঠাৎ করে দৌড় দিয়ে এই ম্যাগাজিনটা নিয়ে এসে, বাবা বাবা তোমার না ফটো। আমি কিসের ফটো? তখন আমি ওয়াশরুমে। কিসের ফটো? বলে যে গানটা কি, থিম সং? চার ছক্কা হই হই বল হই উড়ে হই, গেল কই, বল উইরা গেল কই। গেল কই, সীমানার বাইরে। আমার একটা বড় ধরনের ফটো, আমার ফটোটা দেওয়া। শরাফত ভাই, আমাদের মাঝে সুমনা আপা চলে এসেছে। সুমনা আপা, আপনাদেরকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আপনি এতক্ষণ ধারাভাষ্য দিচ্ছিলেন, ধারাভাষ্য শেষ করে আমরা শুনছিলাম আপনার ধারাভাষ্য। যাই হোক, আমাদের একজন দর্শক সিদ্দিকী, উনি আপনার কাছে একটি প্রশ্ন জানতে চেয়েছেন যে এরকম যে শরাফত ভাই, আপনি কি আপনার স্ত্রীর সঙ্গে এরকম ভাবেই কথা বলেন, যে মানে এরকম পোশাকি ঢঙে, এরকম গলার আওয়াজ, বুলন্দ গলার আওয়াজে? খালেদ ভাই, যতগুলো টেলিভিশন চ্যানেল জি। এবং এর বাইরে যদি বেতার বা যে কোনো প্রাইভেট রেডিওর কথা বলেন, যখনই আমার সাক্ষাৎকার নেওয়া হয়, জীবনে তো 30 ইয়ার্স ব্যাক, 30 বছর ধরে আমি ধারাভাষ্য দেই দেশে আপনি কত বিদেশে। বছর বয়স থেকে ধারাভাষ্য দেওয়া শুরু করেছেন? আমি ভেরি আর্লি, তখন আমি স্কুল গোয়িং, হয়তো বা 8-9-এ পড়ি। 9-এ পড়া একটা ছেলেকে ধারাভাষ্যের জন্য ডাকা তখন হলো থেকে কেন? এটা অডিশনে কেন যে আমাকে পাশ করে দেওয়া হলো, এটাই যে আমার মনে হয় যারা অডিশন সিরিয়াসলি বোর্ডে, সেই সময় তো রেডিওতে অনেক সিনিয়র আর্টিস্ট ছিলেন। সেই সময় আমার সুযোগ। তো আমি এই 30 বছর, আপনার প্রশ্নটা বলেন, আমি তারপরে। জি, উনি আসলে প্রশ্ন করেছেন যে আপনি পরিবারের সঙ্গে মানে স্ত্রীর সঙ্গে এরকম ভাবে পোশাকি ভাষায় কথা বলেন কথা বলি কিনা? এরকম স্টাইলে কথা বলেন হ্যাঁ, কিনা? তো যখন থেকে আমার শুরু, তখন থেকে আমি এই একই ঢঙে কথা বলি এবং এই মুহূর্ত পর্যন্ত আমার একই কণ্ঠ, একই বলার স্টাইল এবং আমার ভাষা জ্ঞান, যাই বলেন না কেন, এই মুহূর্তে যেরকম আপনারা শুনতে পান বা আমাকে যেরকম দেখতে পান, আমার ওয়াইফের সাথে আমি এইভাবে কথা বলি, আমার মায়ের সাথে আমার কথা একটা বলি, প্রশ্ন আছে। আমার ভাই বোন সবার সাথে আমি একইভাবে মানে কথা বলি। আপনাকে ভাবি কখনো মানে দরজার ওয়াইরে পাঠিয়ে দেয়নি কোনো? আর দরজার বাইরে পাঠিয়ে দেয়নি, তবে শপিং করতে অনেক সময় পাঠিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, ওকে। আমার প্রশ্ন হলো যে কখনো কি ঝগড়াঝাটি এক পর্যায়ে বলে যে তুমি এরকম ধারাভাষ্যকারের মতো কথা বলছো কেন, ঝগড়া করছো কেন? না, ওইভাবে বলে না, বাট এইভাবে বলে যে তুমি ধারাভাষ্যর মতো করেই আমার সাথেও কথা বলো এবং ধারাভাষ্য যখন দাও তখনও তুমি একইভাবে কথা বলো। মানে এই প্রশ্নটা আসলে কমনলি আমাকে সবাই করে। সুমনা আপা, জি। মানে আমাদের ধারাভাষ্য জগতে কিন্তু আসলে মানে ঠিক নারীরা আসা, মেয়েরা কথা বলা, এটা খুব কমন না। আপনি আসছেন, কেমন মানে আপনার অভিজ্ঞতা একটু আমাদেরকে বলেন যে আপনার। বলতেই হয় যে একটি অনবদ্য অভিজ্ঞতা, অন্যরকম। কেননা আমি যেহেতু প্রথম, এর আগে কেউ আসেনি, এবং এসেই যে রেসপন্স পাচ্ছি যারা শুনছেন তাদের কাছ থেকে, এই ভালো লাগা, আসলে ধারাভাষ্যে ঠিকই ভাষা খুঁজে পাই, এই ভালো লাগাটা প্রকাশ করার জন্য আসলে ভাষা নেই। রাজীব, ভাষা খুঁজে না পাওয়ার জি। অনুভূতি কখন হয় আপনার বেসিক্যালি, যে আপনি ভাষা খুঁজে পাচ্ছেন না? ধরেন আজকে যখন বাংলাদেশের অবস্থা খুব মাজুল ছিল, তখন আমি আসলে কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না। তো এরকম কিছু সিচুয়েশন আসে আর কি, যে যখন আসলেই কোনো কিছু খুঁজে পাই না। শিমু, আমি একটা জিনিস বুঝতে পারি যে আপনি অনেক রসিকতা করছেন, আপনারা অনেক রসিকতা করছেন ধারাভাষ্য নিয়ে, কিন্তু ধারাভাষ্যটা যে খুব কঠিন, একদম মানে একটা ঘটনা চোখের সামনে ঘটছে, কোনো স্ক্রিপ্ট নাই, এরকম বলেই যেতে হচ্ছে, সেটা কি আপনি কোন সময় উপলব্ধি করেন যে, বা আপনার কাছে এরকম মনে হয় যে এটা খুব কঠিন, হ্যাঁ। নাকি আপনার কাছে মনে হয় যেটা সহজই? না, এটা কখনোই আমার কাছে সহজ মনে হয় না। প্রথম কথা হলো যে ধারাভাষ্য বলা বা এই ধারাভাষ্য দেওয়াটা শুধু ধারাভাষ্য নয়। জাফর শরাফত ভাই একটু আগে বললেন যে এটা হলো ধারাভাষ্যকারের চোখে মাঠ দেখানো, মানে একজন দর্শক যখন দেখছেন সেটা হলো মাঠ দেখছে ধারাভাষ্যকারের চোখে। এবং উনার যে কথাগুলো বলি, যে একজন ধারাভাষ্য দিচ্ছেন কিন্তু সেটার ভিতর এক্সট্রা কিছু যোগ করা। আমরা তো নর্মালি কথা বলি, আমি আর খালেদ ভাই আমরা কথা বলতেছি এখন, বাট এটাকে ইন্টারেস্টিং করার জন্য যে জায়গাটুকু, সেটা হলো ধারাভাষ্যকারের কাজ। যেমন ধরেন স্লিপে কেউ দাঁড়ায় আছে, হ্যাঁ, বল আসলো, সে ক্যাচ উঠলো, সে ধরতে পারলো না জিনিসটা,
এটাই যখন ধারাভাষ্যকরা বলবেন যে উনি স্লিপে দাঁড়িয়ে ক্যাচটা ধরতে পারেন না, সম্ভবত উনি স্লিপে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়েছিলেন, মানে এই যে কথা, এই যে যোগসূত্রটা, এটা করার জন্য একটা এক্সট্রা ক্যালিবার দরকার। সেই জায়গাটা অনেক কঠিন একটা কাজ, সেটা আমরা রসালো করে বা অন্যান্য পত্রিকা করে বা এই কাজগুলো করে আমরা বুঝতে পারি যে একটা সহজ কথা একটু বাঁকাভাবে বলা এবং তাৎক্ষণিকভাবে বলা ওটা আরো অনেক কঠিন কাজ। সো আমাদের ধারাভাষ্যকারদেরকে স্যালুট আমাদের, যে তারা আমাদের যেই ধারাভাষ্য শোনাচ্ছেন এবং যে আশার বাণী সর্বশেষ মুহূর্ত পর্যন্ত ম্যাচের আমাদের রাখতে পারছেন। ওই সময় আমরা যেখানে মাঠে অনেক দর্শক দেখা যায় যে মানে বাংলাদেশ একটু খারাপ করলে মাঠ ছেড়ে চলে যাচ্ছে, বাট ধারাভাষ্যকারদের কথা শুনলে তখন মনে হয় যে এই ম্যাচের এখনো 80% সম্ভাবনা বাংলাদেশের জেতার। এবং এটা একটা খুব বড় বিষয় আসলে। আমি এই জায়গায় শিমু ভাইকে বলতে চাই, ঠিক এই অভিজ্ঞতাটি কিছুক্ষণ আগে আমি আমার নিয়ে এসেছি। আমি সাথে বলতে গেলে শ্রোতারা ফোন করেছেন যে আপু একটু আপসেট হয়ে কথা বলেন, দল তো খারাপ করছে। তো বলতে হচ্ছিল যে আমরা যদি আপসেট হয়ে পড়ি, আপনারা তো শুনে খারাপ লাগছে, আমরা যদি আপসেট হয়ে পড়ি দলকে সমর্থন দেবে কে? এবং আমাদের মাধ্যমে আপনারা দলের কাছে পৌঁছাচ্ছেন। যদিও এই জায়গাটায় আমার একটা মানে অবজারভেশন, আমি জানি না এটা সত্যি কি, মানে এই জায়গাটা আসলে কি, একজন ধারাভাষ্যকারের আসলে কি নিরপেক্ষ থাকা উচিত না বাংলাদেশের ওই জায়গায় পক্ষে থাকা উচিত? এই জায়গাটা আমার আমি একটু বলবো। জি sure. আচ্ছা, প্রথম হলো যে ধারাভাষ্যকারের এথিক্সে কিন্তু নেই যে বায়াসড হয়ে কথা বলা। না, প্রথম কথা হচ্ছে যে আমি এটার মধ্যে একটু যোগ করি, ধারাভাষ্যের জন্য কোনো এথিক্স দরকার নাই। কারণ আপনাদের মনে আছে যে বিশ্বের অন্যতম সেরা ধারাভাষ্যকার হিসেবে বিবেচিত জিওফ্রে বয়কট থেকে শুরু করে মাইকেল হোল্ডিং পর্যন্ত তারা নিজেদের টিমকে সাংঘাতিকভাবে সাপোর্ট করেন। জিওফ্রে বয়কট মানুষকে রুবিশ বলতে পর্যন্ত ছাড়েন না তার ধারাভাষ্যের মধ্যে। তো সেই ক্ষেত্রে জাতীয়তাবাদী হলে বা যে দলকে সাপোর্ট করবে সেখানে সেটাকে সেই প্রসঙ্গে আমি এসেছিলাম। তো সেটা নিরপেক্ষ থেকেই দায়িত্বটা পালন করা উচিত। কিন্তু যখন বাংলাদেশ খেলবে বা যখন ভারত খেলবে ভারতের ধারাভাষ্যকার, যখন ইংল্যান্ড খেলবে ইংল্যান্ডের ধারাভাষ্যকার, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, স্বাভাবিকভাবেই দেশাত্মবোধে উদ্বুদ্ধ হয়ে তার আবেগ, তার অনুভূতি, আমি যদি গত একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের বিশ্বকাপের ফাইনালের কথা বলি, যে আপনি একদিনে আমাদের একজন দর্শক না, আসলে অনেকজন দর্শক, আমি প্যানেলে তাল রাখতে পারছি না, যে মোটামুটি ভাবে কথাটা হচ্ছে এই, আপনার কাছে এই কথাটা শুনে আমরা একটা বিরতিতে যেতে চাই। সেটা হচ্ছে যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 1997 সালে যখন এক বল থেকে এক রান দরকার ছিল, সেই সময় আপনার সেই ভাষ্যটুকু তারা আবার শুনতে চায়। এটা হচ্ছে সেন্টিমেন্টাল জার্নি, আমরা এটা শুনে আমরা একটা বিরতিতে যাই। ওকে, জি, প্রথমে শুনে তারপরে যাবে। জি, বিরতিতে চলে যাবো আর কি, আমরা এটা শুনে। এই সেই মহেন্দ্রক্ষণ, বহু আকাঙ্ক্ষিত, বহু প্রতীক্ষিত, বহুদিনের লালিত স্বপ্ন, বাংলাদেশ ষষ্ঠ আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হলেও হতে পারে। অর্থাৎ এক বলে এক রান। বল করবেন সুজি, আর তার বলের বিরুদ্ধে ব্যাট করবেন হাসিবুল হোসেন শান্ত। দৌড় শুরু করলেন, বল চলে গেল প্যাডে লেগে, ফাইন লেগে, এবং বাংলাদেশ আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন। আমরা এই কথার সঙ্গে সঙ্গে বিরতিতে চলে যাচ্ছি। বিরতির পর ফিরে এসে আবার শুনবো আমাদের ভাষ্যরসের কথা। ফিরলাম আজকে বাংলাদেশের রাজীব হোসেন চৌধুরী। আপনি তো যে অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন ক্রিকেট নিয়ে, সেটিতে খেলোয়াড়দের উদ্দেশ্যে অনেক ধরনের পরামর্শ আসছে, আপনি নিজেরও আপনি দিচ্ছেন, আপনার গেস্টরাও দিচ্ছে। এগুলি খেলোয়াড়দের কোনো কাজে লাগে বলে মনে হয়? খেলোয়াড়রা কি এগুলি শুনে? আপনি না, এখানে আমি ওদের সাথে কথা বলেছিলাম। এটা হচ্ছে মেইনলি হচ্ছে বাংলাদেশের সাথে আফগানিস্তানের যখন খেলাটা হলো, তখন আমার সাথে স্টেজে উপস্থিত ছিলেন আসলে জাভেদ ওমর বেলেন ছিলেন, এবং পরে ইমরুল কায়েস যোগ দিয়েছিলেন। তো ওদের সাথে আমি কথা বলছিলাম এই জিনিসটা নিয়ে, যে যেই টেনশনটা আসলে দেশবাসী করছে, আফগানিস্তানের একটা জুজুর ভয় একটা আমাদের মধ্যে চলে এসেছিল, প্লেয়ারদের অবস্থা আসলে কি, তখন তারা বলছিল যে না, প্লেয়াররা কিন্তু এই টেনশনটা করে না। যেমন সাকিব প্রেস কনফারেন্সে এসে বললো যে সে একটা কলার খোসা দিয়ে সে খেলছিল, সেটা খুব ইন্টারেস্টিং। কেউ একজন তাকে বুঝাতে চাচ্ছিল যে টেনশন করিস না, তখন সাকিব খুব গম্ভীরভাবে কলার খোসা ওয়েস্টার বাস্কেটে ফেলছে। তখন ওদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম যে টেন্ডুলকারের একটা সাক্ষাৎকারে পড়েছিলাম যে ও পত্রিকা পড়ে না, ও খবরে কখনো রিভিউ দেখে না, এটা ওকে টেনশন ফ্রি রাখে। তো আমি শুনলাম যে ইমরুল নিজেও পেপার পড়ে না, আর ফেসবুকতে একদমই ফলো করে না, এবং ওদের কথা মতো হচ্ছে ফেসবুক হচ্ছে সকল শয়তানের বাসা। এটা দেখলে মানুষের অযথা একটা টেনশন হয়। তো আসলে এই যে আমরা আলোচনাগুলো করি, এটা আসলে প্লেয়ারদেরকে ওভাবে করে স্পর্শ করে না, ওরা ওদের নিজেদের জগতের মধ্যে থাকে, এবং সেটাই আসলে ওদের জন্য ভালো। না হলে এই টেনশনটা নিলে আসলে ন্যাচারাল পারফরমেন্সটা দেওয়া সম্ভব না।
এবং সেই জায়গাটিতে আমার মনে হয় যে খালেদ ভাই। প্রফেশনালিজমের একটি যে কথা থাকে, জি। যে যারা যদি ওই টেনশনটা নিয়ে নেন তাহলে সেই জায়গায় কিন্তু তারা কখনো পৌঁছতে পারবেন না। শিমু, আমি আজকের খেলা সম্পর্কে একটু আপনাকে জানতে চাইছিলাম যে আজকের খেলায় আপনি অধিনায়ক হলে, কোচ হলে কোনো ডিসিশন অন্যভাবে নিতেন, করতেন, এরকম কোনো কিছু আছে? আমাদের সবারই কিছু না কিছু বলার থাকে আসলে খেলা শেষ হওয়ার পরে। এই খেলা দেখার পরে আমার মনে হচ্ছে যে আসলে বাংলাদেশ ওয়ার্ল্ড টি-20 ওয়ার্ল্ড কাপ খেলার যে 3টা যে প্রস্তুতি ম্যাচ ছিল, প্রস্তুতি ম্যাচ শেষ করলো, নেক্সট খেলায় যে খেলতে যাচ্ছে, 2টা খেলা জিতেছে আর একটা হেরেছে। এই হারাটা এক অর্থে ভালো বলতে পারি আমি, কারণ আমরা যে পরিমাণ উঠছিলাম, যে জায়গাটায় উঠছিলাম, সেই জায়গা থেকে হয়তো আমাদের আরেকটু বাস্তবতায় নিয়ে আসবে, যে আমাদের মনে হয় আরেকটু সকল দলকে যে সমীহ করে খেলা উচিত, সেই জায়গাটায় আমাদের মনে হয় আসা উচিত আর কি, সেটাই আমার মনে হচ্ছে। মানে সকল খেলাকেই, প্রতিটি খেলাকেই যে মানে সমান গুরুত্ব দেওয়া। আরেকটা আমরা তো এই জিনিস খেলাটাকে খুব একটা গুরুত্ব দিচ্ছিলাম না, আমাদের পত্রিকা থেকে শুরু করে পত্রিকার, টেলিভিশন, তারপরে সবকিছু মিলিয়েই আমরা যে জিতবই। হ্যাঁ জিতবই, এটা কোনো ব্যাপার না। আরেকটা খালেদ ভাই, আমি যদি একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে দেখেন এর আগের 2টা ম্যাচে কিন্তু আমরা চেস করে জিতেছি। মানে প্রথমে ওদেরকে ব্যাটিং দিলাম, পরে আমরা ব্যাট করে জিতেছি। আজকে প্রথম আমরা প্রথমে ব্যাট করতে না মানে গেছি। প্রতিদিন তার মুশফিক টস জিতবে না। হ্যাঁ, না সো মানে এই জায়গায় কিন্তু একটা দুর্বলতা দেখা গেছে যে আসলে আমরা আগে- টার্গেটটা কত সেট করব, প্রথমে 2টা উইকেট পড়ে গেলে তারপরে যে একটা আবার মোমেন্টামটাই ফিরে আসা, ওইটাই কিন্তু আমরা আসলে পুরোপুরি আজকে ব্যর্থ হয়েছি। So এটা একটা শিক্ষণীয় ব্যাপার। প্রায় একটা 70-এর বিষয় কাছাকাছি। খালেদ ভাই, আমি সরফদা, আমি একটু আসি সুমন আপার কাছ থেকে। সুমন আপা, আজকের খেলা নিয়ে আপনার কোনো কিছু বলার ছিল? আজকে যে মানে আমার কাছে যেটি মনে হয়েছে, যে জায়গায় কারণ বাংলাদেশ দল আমার আছে, কাছে যেটি মনে হচ্ছিল, আপনি পুরোটা খেলা খুব মনোযোগ দিয়ে দেখেছেন, ধারাভাষ্য দিয়েছেন, 70-এর কাছাকাছি রান 3 উইকেটে, তখন বেশ ভালো অবস্থানে বাংলাদেশ ছিল, 9টির মতো ওভার ছিল, 7টি উইকেট ছিল, সাকিব খুব সেট ছিল সে সময় মাঠে। তো এই জায়গা থেকে 108 রানে অল আউট, এইটা একটু বাড়াবাড়ি মনে হয়েছে কিনা আপনার কাছে? মনে হচ্ছে, কেননা বাংলাদেশ অনেকদিন ধরে আমরা বলছিলাম যে এই শ্রীলঙ্কার সাথে সিরিজ দিয়ে শুরু হয়েছে, সেটি যদি ধরি সেইখান থেকে খুব কাছাকাছি গিয়ে ম্যাচগুলো হারছিল, এবং তখন মনে হচ্ছিল যে হয়তো মানসিক দিক থেকে খেলোয়াড়রা কোনো একটা ফাইন টিউনিং হচ্ছে না তাদের, সেই কারণে পারছে না। আজকের ম্যাচে সেটি হওয়ার কোনো কারণ ছিল না। এক হতে পারে যে হংকংকে হয়তো হালকাভাবে নেয়া, হয়তো মুখে বলছি ঠিকই, যেহেতু আমাদেরকে বলতে হয় যে প্রতিপক্ষকে দুর্বলভাবে নেই না, কিন্তু কোনো না কবে কোনো না ভাবে হয়তো মাথার পেছনে এটা কাজ করছিল। আরেকটা জিনিস হচ্ছে, সবসময় আমরা যেটা বলি, দায়িত্বের দিক থেকে অন্যান্য টিমে, বেশ কিছু টিমে দেখা যায়, এমনকি অধিকতর দুর্বলতর দল যারা, তাদেরও কিন্তু দেখা যায় একজন প্লেয়ার যদি দাঁড়িয়ে যায়, একটি পার্টনারশিপ দাঁড়িয়ে যায়, তাহলে কিন্তু হয়। এই জায়গাটিতে, পার্টনারশিপের জায়গাটিতে বাংলাদেশের অভাব আছে। পার্টনারশিপ করে খেলাতে, যে শরফত ভাই আপনি বলছেন। জি খালেদ ভাই, প্রথমে একটু ধারাভাষ্য নিয়ে বলে তারপরে খেলায় আসি। আর যে প্রসঙ্গে এসেছিলেন ভাইও, যে ধারাভাষ্য যে সেক্টরটা, এটি কিন্তু অনেক কঠিন সাধ্য একটা ব্যাপার। যেমন আমি কাউকে খাটো করব না যে আমি সংবাদ পাঠক, সামনে লেখা যাবে, আমি দেখে দেখে পড়ব। আমি নাটকে অভিনয় করব, ডায়ালগটা পাশের থেকে বলে দিবে বা লিখে দিবে, আমি সেটা মুখস্থ করে বা আজকে তারপরে আমি বাংলাদেশে বলবো, এসএমএস দেখে দেখে মানুষকে প্রশ্ন করব। করব, এটা একটা। জি। আর একটা হলো যে আমি গান করি না, যে গীতিকার সুরকার সব রেডি করে দিবে, সেটা আমি গানটা শুধু আমার কণ্ঠ ভালো, আমি গেয়ে দেব। জি জি। আমাদেরকে কেউ বলে দেয় না, লিখে দেয় না, পড়ে শোনায় না, সম্পূর্ণ মেমোরি থেকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ধারাভাষ্য দেওয়া। এবং সেই 75 সালে আপনি মনে করেন এইমাত্র সচিন টেন্ডুলকার একটা বিশ্ব রেকর্ড করলেন, আর 1975 সালে হয়তোবা সেই গ্যারি সোবার্স বা ভিভ রিচার্ডস বা যে কেউ যে রেকর্ডটা করলেন, কোন মাঠে কত সালে কোন তারিখে, সেটি যে তাৎক্ষণিক বলে দেওয়া, তাৎক্ষণিক দর্শক বা লিসনারদের সামনে উপস্থাপন করা। আমি সাধারণত এটি আমরা সাধারণত যে স্ট্যাটগুলো দেখি, ক্রিকেট ফর, আমরা নিজেরা হোমওয়ার্ক করে নিজেরা মেমোরিতে নিয়ে আমরা কিন্তু এগুলো করি। আমাদেরকে কেউ বলে দেয় না, লিখে দেয় না, পড়ে শোনায় না। আজকের খেলা নিয়ে যদি কিছু অতএব এটি ধারাভাষ্য নিঃসন্দেহে এটি খুবই কঠিন কাজ, কঠিন একটা ব্যাপার। জি। আর খেলাটা হলো সুমনা, যেটি এশিয়া কাপ এবং দ্বিপাক্ষিক সিরিজ যখন হয় এর সাথে, শ্রীলঙ্কার সাথে, তখন থেকে যদি শুরু করি, বাংলাদেশ যে খুব একটা ভালো করতে পারেনি, আবার শেষ বলে গিয়ে খেলার ফলাফল নির্ধারিত হলো। একটা খেলায় দেখা গেল 8 উইকেট মাত্র 67 রানে পড়ে গেল, সেখান থেকে থিসারা পেরেরা তিনি 80 রান করলেন অপরাজিত থেকে, রান হয়ে গেল 180, সেটি অতিক্রম করতে পারলাম না। কিন্তু আমাদের সমস্যাটা কোথায়, সেটা কিন্তু আমরা খুব বেশি আলোচনা করি না। আমরা বলে সমস্যাটা নিয়ে বেশি আলোচনা করি।
না, এই যে ফলাফলের ক্ষেত্রে ফলাফলের ক্ষেত্রে সমস্যা নেই তো, ফলাফলের মানে ক্ষেত্রে- আমার মনে হয় না যে আমাদের টিভির সামনে দর্শকরা কেউ আছেন, আমাদের এখানে কেউ আছেন যারা আমাদের সমস্যা কোথায় সেটা নিয়ে আলোচনা করি নাই। আমার মনে না, হয় যে না, আলোচনা আমি ওই আলোচনা না, আমি ইন্টারনাল যে কতগুলো সমস্যা থাকে সেগুলো আপনি যদি অনুমতি দেন, সময় দেন, আমি একটু বলতে চাই। আমরা খেলার সমস্যা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করি শরাফত ভাই, কারণ আমরা একটা টুর্নামেন্টের মাঝখানে আছি, সমস্যাগুলির কথা বলে আরো বা আপনি আজকের খেলায় আপনি কোনো পরিবর্তন আনতে চেয়েছিলেন কিনা, ক্যাপ্টেন বা কোচ হলে আপনি? হ্যাঁ, পরিবর্তন যেটি করণীয়, আমার অন্তত মনে হয়, আমি যদি প্রশিক্ষক হতাম, আমি যদি দলের অন্যতম কোনো কর্মকর্তা হতাম, তাহলে আমি মমিনুল হক, যিনি ধারাবাহিকভাবে ভালো খেলে এসছেন, তাকে আমি কেন খেলাবো না, এটি কিন্তু আমার মাথার মধ্যে। কার জায়গায় খেলাতেন আপনি? ওই প্রসঙ্গে আমি একটু পরে আসি। জি। আরেকটা হলো যে জিয়াউর রহমান, তিনি যে ধরনের ব্যাটিং করেন আমরা সবাই জিয়াউর জানি। রহমান স্কোয়াডে নাই, মুমিনুলকে আপনি কার বিরুদ্ধে না, না, খেলতেন? স্কোয়াডে যে নেই, জি। তাকে যে রাখা হয়নি, সেই বিষয়ে আমি কথা বলবো। আচ্ছা। যে আমরা যদি ডোমেস্টিক ক্রিকেটটা দেখি, তার যে শরাফত ব্যাটিং ভাই- এর ধরন। শরাফত ভাই, জিয়াউর রহমান সম্পর্কে আমি একটু বলি। আমি চিফ সিলেক্টরকে জানতে চেয়েছিলাম জিয়াউর রহমানকে কেন রাখা হয়নি। টি-20 টিমটা ঘোষণা করা হয়েছে যে সময়, সে সময় জিয়াউর রহমান ভালো খেলছিলেন না, তাকে টিমটি ঘোষণা করতে হয়েছে আসলে 1 মাস আগে। সেই 1 মাসের মধ্যে আপনার মনে আছে নিশ্চয়ই, জিয়াউর রহমান যেমন আফগানিস্তানের সাথে একটি ম্যাচ ভালো খেলেছেন, তার আগে অন্তত 8টি ম্যাচ তিনি অনেক খারাপ খেলেছেন। তো সেই জন্য না, তাকে যদি 1 মাস আগে ঘোষণা করে থাকে, জি। সেটি নিয়ে আমার কোনো না, কথা 1 মাস নেই। আগেই ঘোষণা করতে হয়েছে আইসিসি সেটি নিয়ম নিয়ে- অনুযায়ী। সেটি সেই জন্য নিয়ে আমার আজকের কোনো টিমে কথা আপনি নেই। মুমিনুলকে খেলাতেন কার জায়গায় সেটি যদি একটু বলেন। আমি মাহমুদুল্লাহ রিয়াদের জায়গায় খেলাতাম। মাহমুদুল্লাহ রিয়াদের জায়গায়, মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু আজকে 4 ওভারে 11 রান দিয়েছে, 4 ওভারে 2 11 রান উইকেট দিল, পেয়েছে। বাট অন্য কোন খেলায় খুব একটা ভালো কিন্তু করতে পারেনি। ব্যাটিং এও কিন্তু তার পারফরম্যান্স আচ্ছা, খুব একটা ঠিক ভালো আছে, নয়। আমরা একটু এটা মনে রাখি। রাজীব, আপনি কোনো চেঞ্জ আনতেন আজকের খেলায়? আমি আসলে এই মানে আমরা আসলে বিশেষজ্ঞ না, জি। মানে এই না, জায়গায় না, দর্শক হিসেবে আপনি বলেন, দর্শক হিসেবে আপনি বলেন। মানে বিশ্বকাপের কিছু মতো- জায়গায় হলো কি একদম দর্শকদের জায়গা থেকে যদি বলতে হয় যে ফরহাদ রেজা আসলে জি। বারবার করেই হয়তো একটা ক্রুশিয়াল টাইমে এসে ভালো পারফরমেন্সটা দিতে পারছে না। তো মমিনুলের জায়গাটাতে আমিও হয়তো বা একমত। আর ফরহাদ রেজা যেই বলগুলো সে করছে, আসলে আমার কাছে মনে হচ্ছে যে এই অ্যাসোসিয়েট কান্ট্রিগুলা আসলে স্পিনটাতেই দুর্বল। Right. তো এইখানটাতে মমিনুল আসলে একটা স্পিনও যোগ হতো, একটা ব্যাটসম্যানও অ্যাড হতো। ব্যাটসম্যানও যোগ। আমার মনে হয় যে আমাদের দর্শকরা আপনার সঙ্গে সাংঘাতিক ভাবে একমত ফরহাদ রেজার ব্যাপারে। ফরহাদ রেজাকে না খেলানোর ব্যাপারে ফরহাদ রেজা ইজ এ ভেরি মানে আনলাকি প্লেয়ার, সেটা- ওর মতো সেটার এত ব্যাপারে। গালি আসলে কেউ হ্যাঁ, খায় না। শিমুর কাছে কি মনে হয় বড় একই। চেঞ্জের ক্ষেত্রে? একই জিনিস মনে হয়, শুধু একটা জিনিস মনে হয় যে যদি আমি ক্যাপ্টেন হতাম বা এই জায়গাটা হতাম, যে আমরা মাত্র মানে কত ওভার পর্যন্ত খেলতে পেরেছি আমরা? আমরা 16.3 ওভার 16.3 ওভার, মানে পুরো খেলাটা খেলে যাও, তাহলে অন্তত পক্ষে আরো মানে তোমাকে প্রথমে উঠায় মারার থেকে লাস্টের গুলোর দিকে আমি বলে দিতাম যে একটু খেলে যাও, তাহলে অন্তত আরো 15টা রান তো বেশি হইতো, 15 বা 20টা রান বেশি সুমন আপা একজন ক্রিকেটার, আমি যতদূর জানি ক্রিকেট খেলার নিবিড় একজন দর্শক হিসাবে, মানে খেলোয়াড়রা ঠিক করে আসলেও অনেক সময় সেই প্রতিজ্ঞা মাঠে গিয়ে রাখতে পারে না। এটা কেন হয় সুমন আপা? খেলোয়াড়দের কি এটি মনস্তাত্ত্বিক? পুরোপুরি আসলে ওই 22 গজের এলাকাটিতে যিনি যখন যান, তার চেয়ে ভালো কেউ বলতে পারবে না যে তার মনের উপরে কি যায়। আপনি কখনো যদি সুযোগ হয়, স্টেডিয়াম 20,000 25,000 দর্শক চারিদিকে বসা, টেলিভিশনের কথা বাদই দিলাম, তাদের মাঝখানে বসে, তাদের চিৎকারের মাঝখানে বসে তিনি ভালো বলতে পারবেন যে তার মনে কি যায় ওই ব্যাট হাতে যিনি নামেন এবং বল হাতে যিনি নামেন। কেননা চিয়ার করতে থাকে। শুধু যে যেটি বলছিলেন যে ফেসবুক না দেখলে বা পেপার না পড়লেই যে প্রেশার কমে যাবে তা কিন্তু না। সবচেয়ে বড় প্রেশারটি কিন্তু আপনি তাৎক্ষণিকভাবে নিতে হচ্ছে। আমার একটি দিনের কথা খুব মনে আছে যে খুব দ্রুত উইকেট পড়ে যাওয়াতে মুমিনুলকে নামতে হয়েছিল। মুমিনুল প্রতিজ্ঞা করে নেমেছিল যে সে একটি বলও মারবে না, বাইরের বল চেস করবে না। প্রথম বলটি সে বাইরে মেরে চালিয়ে মেরে বেঁচে গিয়ে তারপর আবার চালিয়ে মেরে আউট হয়েছে। ঠিক এই যে এটাই বললাম যে গেম আসলে ডিমান্ড করে যখন মানে এত প্লেয়ার মনস্তাত্ত্বিক খেলা এটা, যে মানে এটা খুবই আসলে, সাইন্টিফিক খেলা। খুবই ক্রিকেটটা আমার কাছে মনে হয় যে খুবই বৈজ্ঞানিক পদ্ধতি সম্বলিত খেলা, ঠিক আছে? সেটা কেন বৈজ্ঞানিক পদ্ধতি সম্পর্কে? কারণ এটা মানে আমার কাছে মনে হয় যে ব্যাটিং টাইমিং এই জিনিসটা ফুটবলে আমার কাছে মনে হয় যে ক্রিকেটে যে পরিমাণ আছে জিনিসটা ফুটবলে এতটা নাই। মানে ক্রিকেটে আপনার দেখেন টাইমিং এর ব্যাপার আছে, কোথায় কোন দিকে আসতেছে, বল কিভাবে ঘুরবে, দেখেন এক বলেরই কতগুলো সিস্টেম আছে, দোসরাত থেকে শুরু করে গুগলি টুগলি নানা ধরনের সিস্টেম আছে, প্রত্যেকটা সিস্টেমে কিন্তু নানান গবেষণা করে তারা বের করা, সেটাই বলতেছি। সেই আমার জন্য কাছে সেটা- ক্রিকেট খেলাটাকে কঠিন মনে অন্য কারণে, যে ক্রিকেট হচ্ছে একমাত্র ফিজিক্যাল গেম যেটা মনস্তাত্ত্বিক খেলাও বটে। আপনি তা তো যদি বটেই। মনস্তাত্ত্বিক ভাবে কেউ আপনার উপর চেপে বসে, তাহলে আপনি তার বলে আউট হবেন, তার বল খেলতে পারবেন না, আবার উল্টাটাও হবে।
সেই জন্য সেটা খুব কঠিন খেলা বলে আমার কাছে মনে হয়। সরফরাজ ভাই, ক্রিকেট তো মাইন্ড গেম, এটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই। মানে ফিজিক্যাল গেমও বটে, মানে আমি মনোস্থ খুব স্ট্রং ক্রিকেট খেলতে পারি না, পারবো না। ফিজিক্যালি, মেন্টালি, সাইকোলজিক্যালি আপনাকে শক্তিশালী হতে হবে, তখনই আপনি ভালো ক্রিকেটার হবেন। Exactly, এটা তবে মাইন্ড গেম সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর বাংলাদেশ দলের যে ব্যাটিং ব্যর্থতার যে এক্সিবিশন বা প্রদর্শনী আমরা দেখলাম, আপনি দেখবেন যে ড্রাইভিং লেন্থে যে বলগুলো করা হলো, হংকং দলের বোলাররা অফ স্টাম্পের বাইরে ফেলে একটু ভেতরে বল ঢোকানো এবং আউটসাইড দ্য অফ স্টাম্প, এই জায়গাটিতে বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা কিন্তু প্রচণ্ড রকমের দুর্বল। একের পর এক আউটগুলো যদি আপনারা লক্ষ্য করে থাকেন, তাহলে খুব ভালোভাবেই অনুধাবন করবেন যে এই জায়গাগুলোতে বাংলাদেশ দলের ব্যাটসম্যান আউটসাইড অফ দ্য অফ স্টাম্প অবশ্য বাংলাদেশের ব্যাটসম্যানরা ভালো খেলে, তাহলে খুব ভালোভাবেই অনুধাবন করবেন যে এই জায়গাগুলোতে বাংলাদেশ দলের ব্যাটসম্যান আউটসাইড অফ দ্য অফ স্টাম্প অবশ্য বাংলাদেশের ব্যাটসম্যানরা ভালো খেলে না, কিন্তু আজকে কিন্তু আউটসাইড অফ দ্য অফ স্টাম্পে খুব তাড়া করে বাংলাদেশের আউট। খালেদ ভাই, আমি বলি আজকে কিন্তু বাংলাদেশ দলের খেলোয়াড়রা না আমি আজকে কিন্তু আজকের কথা বাংলাদেশের- বলিনি, যে মানে আজকের এক্সিবিশনে ওভারঅল যদি আপনি দেখেন বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের ব্যাটিং, সেটি আপনি সহজেই অনুধাবন করতে পারবেন। আরো একটা কথা আপনাকে বলি জেনে রাখার জন্য, যে পৃথিবীর এমন কোনো ব্যাটসম্যান নেই যিনি আউটসাইড দ্য অফ স্টাম্পের বলগুলোতে দুর্বল নন। না, তা ঠিক আছে, কিন্তু আজকের ঘটনা হচ্ছে আজকে কিন্তু বাংলাদেশ দলের খেলোয়াড়রা অত র্যাশ শট খেলে আউট হননি, কেউ জানে আউট হয়ে গেছেন বলে আমার মনে হয়েছে যে অত 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 আমার খারাপ একটি shot বলার খেলে। আছে, যেটি বলছিলাম যে আপনি বলছেন যে মাইন্ড হয়তো সেট করে নামে একরকম, যখন একটি উইকেটের পতন ঘটে যায় তারপর কিন্তু যিনি নতুন আসেন তার দায়িত্ব থাকে যে অন্তত একটি দুটি বল, যদিও বলবেন হয়তো যে সীমিত ওভারের খেলা, টি-20তে দেখে খেলার খুব একটা সুযোগ নেই, কিন্তু আমি এক বলে একটি চার মেরে পরের বলে বা আউট হয়ে যাওয়ার চেয়ে আমি যদি দুটি বল খেলে সেট করে নিতে পারি চোখটাকে, তাহলে কিন্তু আরো বেশি রান আমার পক্ষে না সম্ভব। আপা, এটা কাগজে কলমে এরকম বলা হয় বটে, কিন্তু আমরা কিন্তু সাকিবকে দেখেছি ও সবসময় প্রেসার মেরে রিলিজ করে, ও প্রেসার কিন্তু ও উইকেটের থেকে রিলিজ করতে চায় না। এক একজন খেলোয়াড় এক এক এটা রকম ওর ভাবে হয়, style। এটা ওর স্টাইল, ও একদমই কিন্তু ওর মেরে style। রিলিজ করে, যেদিন হয়ে যায় এবং সেদিন হয়ে যায়। তামিমের কথা আমরা জানি, তাকে চেষ্টা করা হচ্ছিল, বোঝানো হচ্ছিল যে তুমি যদি আরেকটু অ্যাগ্রেসিভ এত না হও, তিনি বলেছিলেন আমি এটা যদি এটাই আমার বন্ধ করে না, দেওয়া হয় তাহলে আমার খেলা বন্ধ হয়ে যাবে, আমরা এরকম একটা কথা। আরেকটা বিরতি নিয়ে এসে শুনছি আবার আপনাদেরকে, একটা বিরতি নিচ্ছি। ফিরলাম আজকের বাংলাদেশে। আমাদের দর্শকদের মধ্যে কেউ কেউ শিমু নাসেরের সাথে চরম একমত ঐক্যমত পোষণ করেছেন যে আজকে হেরে একরকম ভালো হয়েছে, কারণ আমরা যখন সত্যিকারের মানে সুপার 10 যখন খেলবো তখন আমাদের সাবধান হওয়ার এবং পরিবর্তন করা এবং ভুলগুলি শুধরে নেওয়ার সুযোগ আছে। শিমু, আপনি তো ক্রিকেট খেলার একজন নিবিড় দর্শক, আমরা কি আসলে ভুলগুলি শুধরাই? মানে আমরা এক ভুলের চক্করে পড়লে ওই ভুলগুলি বারবার করি কিনা, এরকম মনে হয় আপনার? হ্যাঁ তাই তো, মানে তারপর দেখা যায় যে একই শট খেলে ক্যাচ উঠেছিল, ধরতে পারে নাই, সে লাইভ পেয়েছে, তার ঠিক পরের বলে সেম বল সেম ভাবে মারলো এবং একইভাবে ক্যাচ আউট হয়ে গেল। ক্রিকেটের কাছে শুনি শোনা পাই এটা কেন হয়? ধরেন আপনি এই শট খেলে আউট হতে পারলেন না, এই একই ভুল শট আপনি আবার কেন খেলেন? এইটা আসলে এই যে আমরা প্রথম আশা বলটাতে করি যে যে এরকম প্রায় দেখতাম অফ স্টাম্পের বাইরে বল ফিশিং করতে গিয়ে একবার না পারলে দেখো শতবার করে সে আউট হতো। এবং দেখা যায় প্রথম বল হয়তো ফেস করলাম আমি, রান হলো না, তখন আমার কাছে মনে হয় আরে এটা তো ব্যাটে লাগলে রান হয়ে যেত, সেই কারণে আমি আরেকটা চেষ্টা করি রানটা করার, যেহেতু রান হয়নি ওই তাগাদা থেকে আসে। আর আমি একটু বলি, সেটি হলো যে একজন বোলার যখন বল করে, ব্যাটসম্যান যখন বিট হয়, তখন সে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় আগেই কমিটেড হয়ে যায় যে আমাকে বিট করলা এবার আমি মারবই। ওই তখনই কমিটেড যখন হয়ে যায় তখন মিসকুইট শট খেলে, আপনার হাফ হার্টেড শট খেলে, এভাবেও কিন্তু আউট হয়। আর একটু আগে আপনি যেটি বললেন যে বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা কিভাবে যেন আউট হয়ে গেল, আমি ঠিক ধরতে পারলাম না কিভাবে আউট হলো। কিভাবে আউট হওয়ার কিন্তু ক্রিকেটে কোনো সুযোগ নেই। না, T20 ক্রিকেট না তো। না আপনি বলতে পারেন যে বনেদি ক্রিকেট যেটি টেস্ট ক্রিকেট সেটির কথা বলতে পারেন, আপনি একদিনের ক্রিকেটের কথা বলতে পারেন যে সেখানে ব্যাকরণের বাইরে গেলেই আপনি যদি ফুটওয়ার্কে কোনো প্রবলেম থাকে, টাইমিং এর হেরফের হয়, তাহলে আপনি আউট হবেন বা বিভ্রান্ত হবেন। টি-20 ওই জায়গা থেকে বের হয়ে এসে এখানে ওই ব্যাকরণের কোনো বালাই নেই, যে যেভাবে পারে যার যার মতো করে শর্টস খেলে, কিন্তু তারপরেও যারা বিশ্বখ্যাত বিশ্বনন্দিত তারা তো রান করে দেখিয়ে দেয়। আপনি যদি ক্রিস গেইলের কথা বলেন, ইভেন এই যে কদিন আগে মাত্র যাকে মাস্টার্স ব্লাস্টার্স বলা হয়, মহাকাব্যিক ব্যাটসম্যান বলা হয়, বুম বুম আফ্রিদি বলা হয়, বাংলাদেশের সাথে কাকে কি মাত্র বলা হয়? 25 বলে 59
ওটা তো ওয়ানডেতে করছে। ওয়ানডেতে হ্যাঁ। আবার ভারতের সাথে মাত্র 18 বলে 34 বা 38 রান, এবং দুটি একদিনের খেলায় আফ্রিদি ওই কিন্তু ম্যাচে জয়ের তো না- আমাদের সাকিব আরেকটা বল পেলে তো 18 বলে 50 হয়ে যেত। কিন্তু 18 আপনি- বলে 50 আপনি আবার আফ্রিদির সামনে যে এতগুলো বিশেষণ যে জুড়ে দিলেন সেগুলো নিয়ে আমার একটু আপত্তি আছে, ঠিক আছে? না না চৌধুরী জাফরুল্লাহ শরাফত ভাইয়ের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে উনার বিশেষণের জায়গা মানে ইয়াগুলি অনেক লম্বা, তালিকাটা তো দীর্ঘ। অনেক লম্বা, সেটা উনি আচ্ছা আমি মানে- একটা প্রশ্ন করি, জি, অনুদারভাবে। মানে আপনি কখনো বিশেষণ বলতে বলতে প্লেয়ারের নাম ভুলে যান না? ধরেন যে বিশেষণ শুরু করলেন, কাকে নিয়ে চিন্তা করছেন ভুলে গেছেন। তবে শরাফত ভাইয়ের মাধ্যমে আমরা একটা জিনিস জানতে পেরেছি, সেটা হলো যে কোনো প্লেয়ারের আসল নাম, পুরো নামটা কি। কখন আমরা আমিনুল ইসলাম বুলবুল, তারপরে সাকিব আল হাসান, তারপরে ধরেন এরকম মানে প্রত্যেক প্লেয়ারের যেই মানে মিনহাজুল আবিদিন নান্নু, মানে প্রত্যেক প্লেয়ারের যে একটা ডাক নাম, আসল নাম সব যে আছে সেটা বোঝা যায় আর কি। ফেসবুক হওয়ার আগে তো ভালো নাম আমরা জানতাম ভালো না। নাম জানতাম না, বাট ওনার মাধ্যমে আরেকটা জিনিস জানতে পারছি, সেটা জেনেও আমি আসলে আপনার প্রতি কৃতজ্ঞ, যে বল যে মাটি কামড়াতে পারে, বল যে মাটি কামড়ে বাইরে চলে যায়, বলের যে মেধা থাকে, ওটা যে গুণাগুণ বিচার করে যে খেলতে হয়, এই জিনিসগুলো আপনার কাছ থেকে আমরা আসলে শিখেছি। এবং একটু যদি শেয়ার করি আমি, যে আমি সেই মালয়েশিয়ার কুয়ালালামপুরের কিলাত ক্লাব মাঠ, যেখান থেকে সেই আইসিসি এবং কিলাব ক্লাব মাঠও আপনার মাধ্যমে আমার মাধ্যমে, এবং যেখান থেকে ক্রিকেটের যে জনপ্রিয়তা এখন, যে উত্থান, যে ফাউন্ডেশন, এটি মূলত কিন্তু ওখান থেকেই শুরু। তখন তো টেলিভিশনে খুব একটা খেলা দেখা যেত না, একমাত্র বাংলাদেশ বেতারি মাধ্যম, এই বেতারের মাধ্যমেই কিন্তু এই সারা বাঙালি জাতিকে শুধু কথামালা দিয়ে এক জায়গায় করে ফেলা, এবং তখন কিন্তু তার আগে পর্যন্ত শুধু ফুটবল নিয়ে মাতামাতি করা সরোজ ভাই, হতো। আপনি কি সত্যি মনে কেউ- করেন যে আপনার ধারাভাষ্য শোনার জন্য ওই দিন বাঙালি এক হয়েছিল, নাকি বাংলাদেশের খেলাটা জানতে মানুষ এক হয়েছিল? আমি মানে I'm just asking. আমি 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 বাংলাদেশের খেলা মানে ধরেন আপনি ধারাভাষ্য দিলেন না, আমি দিতাম, তাহলে কি মানুষ শুনতো না? বাংলাদেশের Definitely- খেলাটা তো সেখানে ডেফিনেটলি শুনতো। আমি যেটি বলতে চাই, সেন্টেন্সটা যদি কমপ্লিট না হয় তাহলে কিন্তু দর্শকরা, জি, আমার কথা হলো যে 97-এ যখন বাংলাদেশ ওখান থেকে কোয়ালিফাই করে বিশ্বকাপে গেল, আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হলো, তার আগে পর্যন্ত কি হতো? এদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা, গণমানুষের খেলা ফুটবল। কেউ আবাহনী, কেউ মোহামেডান। যখন আবাহনী মোহামেডান খেলা হতো, সারা বাংলাদেশ পতাকা, যেমন আর্জেন্টিনা জি, ব্রাজিলের সর্বদাই খেলা সংক্ষেপ করেন, খেলা আমাদের হলে যেমন শুধু পতাকা। কিন্তু ওই যে 97 সালে যে খেলাটি অনুষ্ঠিত হলো, সেটি বাংলাদেশের খেলার জন্যই হোক আর ধারাভাষ্যের জন্যই হোক, Definitely বাংলাদেশের খেলার জন্য, শরাফত ভাই, আমি এটা আপনাকে নিশ্চিত করতে চাই। অবশ্যই কারণ- কিন্তু এটি তো মানতে কারণ হবে যে 93 সালে আমরা যখন ক্রিকেটের- আইসিসিতে হারছি, তখন ক্রিকেটের- ধারাভাষ্য ছিল, তখন হ্যাঁ। আর এত ভালো হয় না। কিন্তু ক্রিকেটের জনপ্রিয়তা বলেন, উত্থান বলেন, সেটা বাংলাদেশ ভালো খেলছে বলেই বলেই, জনপ্রিয় হয়েছে। এবং সেখান থেকেই কোয়ালিফাই করে বিশ্বকাপে যাওয়া, এবং বিশ্বকাপে প্রথমবারের মতো গিয়ে প্রথম কোন টেস্ট প্লেইং কান্ট্রি পাকিস্তানকে পরাজিত তবে করা। মানে শরৎ ভাইয়ের সঙ্গে আমি একটা কথা যোগ করি, সেটা যে বাংলাদেশ, আপনি যেটা বলতেছেন যে বাংলাদেশ খেলার কারণে জিতেছে, বাংলাদেশ শুধু বাংলাদেশ টিম নিজে খেলে দেখে জিতে না, পুরো বাংলাদেশের মানুষের সাপোর্ট, বাংলাদেশের দর্শকরা এরকমই মনে করে যে তারা সাপোর্ট করে বলে বাংলাদেশের। শরাফত ভাইয়ের ধারাভাষ্য সবকিছু মিলায় আসলে বাংলাদেশ দল জিতে। তাহলে আজকে সাপোর্ট কম করছিলেন? না, আজকে এই- ভালো এই- করছিলেন? এটা অবশ্য আমাদের ভাই, শরাফত ভাই আজকে ছিল না, আজকে- ঢাকায় ধারাভাষ্য শরাফত দেয়নি। ভাই ছিলেন না। ধারাভাষ্য দেয়নি। শ্রীলঙ্কার সাথে এতগুলি ম্যাচে ছিলেন না আপনি? আমি এশিয়া কাপে ছিলেন না? আমি- আপনি? আমি- আমি এশিয়া কাপ থেকে এই যে তাহলে তো এটা ক্রাইম হইছে, আপনি ছিলেন না? আমি না, এই আমি জায়গাটাতে হজে একটু- গেলাম, একটু দ্বিমত আমি করি। হজে গেলাম, সেটা হজে কিছু গিয়ে ভাই, আমি জিনিসটা দ্বিমত করি এরকম ভাবে যে হ্যাঁ, দর্শকরা সাপোর্ট দেয়, এটা ফুটবল খেললেও সাপোর্ট দিত, এটা হাডুডু খেললেও সাপোর্ট দিত, কিন্তু এখানে আসলে যে ক্রিকেটাররা যে ডিসিপ্লিনের মধ্যে দিয়ে কাজ করে এবং তারা যেভাবে করে নিজেদেরকে একটা ওয়ার্ল্ড ক্লাস লেভেলে নিয়ে গেছে, এটার জন্য আসলে এই কৃতিত্ব যদি আমরা মানে ভাগ করতে চাই, এটা অন্যায়। আর মানে why so এটা- serious, man? না, না, এটা আসলে সিরিয়াস আর কিছু নাই। আমি শিমুর সাথে একমত যে আমাদের দর্শকরা আসলে ট্রিমেন্ডাস। আমি 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 এটা বলতে পারি যে আমি বরং ধারাভাষ্য থেকে একটা উদ্ধৃতি দিয়ে আমরা একটা বিরতিতে যাই। বাংলাদেশ একদিনে ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারেনি, তবে বাংলাদেশের দর্শকেরা কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন। বলতে বলতে আউট আউট আ উ উ উ উ উট হয়ে গেলেন লাহিরু ত্রিমান্নে। আমরা একটা বিরতি নিচ্ছি। যাই হোক ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমাদের একজন দর্শক বলছেন যে চৌধুরী জাফরুল্লাহ শরাফত এবং মাজারুল ইসলাম বাংলাদেশে কণ্ঠের জাদুকর চৌধুরী জাফরুল্লাহ শরাফতের কাছে শেষ কথা আজকে শুনবো একটু আমরা।
যে সুপার 10-এ খেলবো, আপনি কি 4টি দল, সেই 4টি দলের মধ্যে 3টি আসলে টি-20 বিশ্বকাপ জিতে এসেছে, আপনি কতটা আশাবাদী? আমরা আশাবাদের কথা আমি ডেফিনেটলি আশাবাদী। আমি যদি বলি যে গত যে টি-20 বিশ্বকাপ যেটি হলো শ্রীলঙ্কায়, আপনি জানেন কলম্বো এবং পাল্লে কেলেতে, সেখানে ফাইনালে স্বাগতিক শ্রীলঙ্কাকে পরাজিত করে আসে ওয়েস্ট ইন্ডিজ, একসময় সুপার পাওয়ার। সেই ওয়েস্ট ইন্ডিজ কিন্তু ওখান থেকে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ সফরে আসে, এবং সেটি যদিও টি-20 না, একদিনের খেলা, এবং এখানে এসেই কিন্তু বাংলাদেশের সাথে তারা সিরিজে পরাজিত হয়। অতএব বাংলাদেশ যে কোনো মুহূর্তে, যে কোনো দিন, যে কোনো খেলায় এই যে দলগুলোর কথা আপনি বললেন জয়লাভ করতে পারে। এবং টি-20 ভার্সনে কি হয়, বাংলাদেশ যে মানের দল, যে ধরনের গুণগত মান বাংলাদেশের, বা যতটা শক্তিশালী, যে কয়জন অলরাউন্ডার খেলে, এদের দ্বারা এই দলগুলোর যে কোনো দলকে পরাজিত করা সম্ভব। আমরা আশা কারণ করব যে আপনার টি-20তে কিন্তু কোন দল শক্তিশালী, কোন দল বড় দল, কোন দল বিশ্ব ক্রিকেটের পরাশক্তি, এখানে এইসবের হিসেব বিবেচনা নিকেশের হয় না। কোনো বালাই নেই। রাজীব হাসান চৌধুরী, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, ইন্ডিয়া, পাকিস্তান, আপনি কিরকম আশা দেখেন বাংলাদেশের? 1টি জয়, 2টি জয়, 3টি জয়, 4টি জয়? দেখেন, সাপোর্ট আর লজিক দুইটা তো দুই জিনিস। না, আপনি আশা, আমরা তো সবাই সাপোর্ট করি সেজন্য। মানে লজিক্যালি হ্যাঁ, তারা আমাদের থেকে অনেক বড় দল, কিন্তু যেটা সব ক্রিকেটাররা বলে, যারা ক্রিকেট বোদ্ধা, বলে যে 2020 ফরম্যাটে যে কোনো কিছু হতে পারে। এবং আমরা ভালো সঙ্গে বাংলাদেশ হ্যাঁ, আজকে হংকংয়ের সাথে বাংলাদেশ একটা খারাপ রকম ভাবে একটা পারফরমেন্স দিল। সুতরাং আসার জায়গা থেকে আমি তো 4টা ম্যাচে জিতা দেখি নিজেদেরকে। আচ্ছা, আর একটু লজিক অ্যাপ্লাই করলে, যেমন যে শরাফত ভাই বললেন, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খুব ভালো একটু সম্ভাবনা বাংলাদেশে আছে। বাংলাদেশ একটু স্পিনে হয়। দেখেন, পাকিস্তান খুব আনপ্রেডিক্টেবল একটা দল। পাকিস্তানের একটা বাজে দিন আসা, আসলে এটা হচ্ছে একটা আফ্রিদি প্রতিদিন ভালো খেলবে না। সুতরাং পাকিস্তান আমার কাছে মনে হচ্ছে যদি একটা টিমকে খুব সহজে হারানো যায় সেটা পাকিস্তান। ইন্ডিয়ার কথা আমি যদি এরকম ভাবে বলি যে খুব ভালো ফর্মে আছে, কিন্তু বোলিং এর দিক থেকে ওরা প্রচন্ড উইক। ওই বল খেলা, যে শ্যারন অ্যারন নাকি একটা প্লেয়ার ছিল, মানে ওইরকম কিছু যদি একটা দুটো ওভার আমরা পেয়ে যাই, ইন্ডিয়াও কোনো ব্যাপার না। অস্ট্রেলিয়া ইজ এ টাফ টিম। এবার ওদের রিসেন্ট পারফরমেন্স যদি বলেন, অস্ট্রেলিয়া খুব টাফ টিম। অ্যাশেজের কথা যদি বলেন, অ্যাশেজ না, 2020 দেখেন ওয়ার্নার সবার এখন ফর্ম ভালো। আর যদি আরো ভাঙি, ওয়েস্ট ইন্ডিজ এনাদার আনপ্রেডিক্টেবল একটা টিম। গেল মানে যদি টিকে গেল তাহলে কেউ টিকবে না। মোটামুটি অস্ট্রেলিয়া ছাড়া বাকি 3টা টিমই আপনি আমি জিতবো। শিমু, আপনার কাছে কি মনে হয়? না, সেটা একটা বিশ্লেষণ দিলই। তারপরে আমি যেটা মনে হয় যে অন্যের খারাপ দিনের দিকে না তাকায় থেকে, মানে আজকে পাকিস্তানের খারাপ দিন হবে, আজকে অস্ট্রেলিয়ার খারাপ দিন থেকে বাংলাদেশের যে শক্তি আছে, সেই শক্তিতে আসলে সবগুলোই জেতা সম্ভব। জাস্ট ওই যে একটু আগে কথা হচ্ছিল যে ক্রিকেট একটা মানসিক, অন্যতম একটা মানসিক গেম, মনস্তাত্ত্বিক গেম। সো ও মনস্তাত্ত্বিক জায়গা থেকে যদি ঠিক থাকে, বাংলাদেশের যে শক্তি আছে বোলিং বা ব্যাটিং, সকল জায়গায় যে শক্তিটা আছে, সেটা যদি ঠিকঠাক মতো খেলতে পারে, সবগুলোতে জেতা সম্ভব। স্যার ভাই, একটা কথাই আমি বলি, টি-20তে কিন্তু বাংলাদেশ যে মানের দল, এই ধরনের দলগুলোরই কিন্তু ভালো করার ভালো করার, মানে যেহেতু অনেকগুলো অলরাউন্ডার আছে, সুমনা আপা কি মনে করেন যে আমাদের? আমি একটি ঘটনা আগে বলতে চাই। আজকের ম্যাচটির কথা যদি ধরি, বাংলাদেশ কিন্তু মানে যেরকম আমরা যে গ্রুপে যেতে যাচ্ছে, তারা বিগ বয়েজদের সাথে খেলবে বলছি, আজকের ম্যাচে কিন্তু বাংলাদেশ এগিয়ে ছিল, এবং অপেক্ষাকৃত দুর্বল দলের সাথে খেললে একটা ভয় কাজ করে, যদি ওদের সাথে হেরে যায় একটা মান সম্মানের ব্যাপার। সেই জায়গাটি থেকে কিন্তু ওই 4টি দলকে আমি বলবো, তারা এখন চিন্তা করবে, তারা যদি ধরে নেয় যে বাংলাদেশ তাদের চেয়ে দুর্বল দল, হয়তো ভাবতে পারে তারা কিন্তু তখন সেই ভয় থাকবে। এবং আমার কাছে খুব মনে হয় যে অন্তত পাকিস্তানকে হারানো মতো আপনার কাছ থেকে শুরু করি যে আপনার টিমে আপনি কাকে রাখতে চান সেই একাদশে? আপনার কাছে কি এরকম খবর আছে মাশরাফি কি সুস্থ হবে 25 তারিখের আগে? মাশরাফিকে আমরা যতটুকু জেনেছি যে আজকে তাকে আসলে অসুস্থতার জন্য, যে ইনজুরির জন্য তিনি খেলেননি তা না, তাকে বিশ্রামে রাখা হয়েছে, যেন সুপার 10-এ উঠলে পুরোপুরি তিনি ফিট হয়ে আসতে পারেন। সুতরাং মাশরাফি আসছেন, আশা করা যাচ্ছে। আর কোনো চেঞ্জ আপনার টিম, যদি টিম আপনাকে করতে বলা হয়? সবটাই তো অবশ্য আমাদের আসলে স্পিন নির্ভর একটা দল, তবে আমি বলবো যে ডিপেন্ড করবে কোন দিনের মাঠের কন্ডিশন কিরকম থাকে, সেই অনুযায়ী দল সাজানো হবে। পেসারদের মধ্যে আলামিন না রুবেল? আমি রুবেলের দিকে যাব এই মুহূর্তে। আলামিন আজকের খেলাটি আমি যেরকম দেখেছি, যে প্রেসার নেয়ার দিক থেকে আলামিন কিছুটা বোধহয়, আজকে তো আলামিন ভালো বল করলো মনে হয়, আচ্ছা বলেছে কিছু না, লাইনে তার আজকে যথেষ্ট লাইন মিস করে গেছে, সেটার ক্ষেত্রে আপনি রুবেল যেহেতু আজকে অবশ্যই ইনজুর্ড হয়েছেন, আমি জানি না তার ইনজুরি কতটুকু গুরুতর হবে। আর ফরাদ রেজার মানে অলরাউন্ডারের জায়গায় আপনি চেঞ্জ আনবেন?
আমি মমিনুলকে দেখতে চাই আপনি মমিনুলকে ডেফিনেটলি। দেখছেন। শরাফত ভাই, খুব দ্রুত যদি আপনি আপনার টিমটার ক্ষেত্রে বলেন, আমরা একদম শেষ করব। মমিনুল তো আমি প্রথমেই বললাম, জি। মমিনুলের আমি বলার পরে সবাই সমর্থন আপনি করলেন। মমিনুলকে ফরহাদ কাটিয়ে রেজাকে কোনো অবস্থাতে আমি দলে আর একটা খেলাতেও খেলাবো না, যেটি নিয়ে কোনো বিতর্কেরই কোনো দরকার নেই। এগুলো হলো- আমার মনে হয় দর্শকরা পুরোপুরি আপনার সাথে একমত হবেন যে ফরহাদ রেজার বদলে এখানে মমিনুল আসছে। রাজীব, আপনার টিম? ফরহাদ রেজার জায়গায় মমিনুল আসা উচিত, কারণ একটা ব্যাটসম্যান বাড়ে। আর আমার কাছে মনে হচ্ছে যে রাজীব ভাই, 4টা ম্যাচের আপনাকে মধ্যে আরেকটু ফেভার করি, মমিনুল খেলা মানে দুজন খেলা, দুজন একজন খেলা, ব্যাটসম্যান অবশ্যই। খেলা, একজন জি। বোলার খেলা। আর আরেকটা, এটি কিন্তু মাথায় যেহেতু রাখতে আমার হবে। সামনে 4টা ম্যাচ আছে, আমার কাছে মনে হয় রাজ্জাক আর সোহাগ গাজীর মধ্যে একটা এখানে কখনো ও, কখনো ও রাজ্জাককে ড্রপ করে সোহাগ সোহাগ গাজীকে গাজীকে আনা উচিত। এটা একটা definitely আনা important উচিত। inclusion হবে। সেখানেও কিন্তু দুজন খেলা। আমার সোহাগ একটা- গাজী হ্যাঁ, কিন্তু আমি একটা কথা যেটা এই বলা সাহস করছি, T20 আমি ক্রিকেটে তো ভার্সনে মানে ভালো জি, ব্যাটিং দল করবে। গঠনে এত ভালো না। আমার মনে হচ্ছে যে রাজ্জাকের বদলে মানে রাজ্জাক জিনিসটাকে আমার মনে জানি এখানে মনে হচ্ছে যে একটু অফ দিয়ে ওই জায়গায় আরেকজন কাউকে মানে নিয়ে রাজ্জাকের আসা। সোহাগ জায়গায় গাজী, সোহাগ definitely গাজী, আমার মনে হয় যে আসতে পারে। চৌধুরী জাফরুল্লাহ শরাফত ভাই, রাজীব সোহাগ ভাই, গাজী ভালো ব্যাটিংও রাজীব কিন্তু ভাই এবং করে থাকে সুমন খালেদ আপা, ভাই। সাথে শিমু নাসেরও আমাদের সাথে যে মেসেজটি দিতে চাইলেন সেটা হচ্ছে যে ফরহাদ রেজার জায়গাটি আসলে ফরহাদ রেজার আর জায়গা হওয়া উচিত না উচিত না। নেক্সট ম্যাচে, এবং মুমিনুলের অবশ্যই খেলা উচিত। অবশ্যই। সোহাগ গাজী খেলতে পারে। সোহাগ গাজী এই জন্য যে সোহাগ গাজী ভালো বোলিংও করে, ব্যাটিংও করতে এবং পারে ব্যাটিংও- তিনি। ব্যাটিংয়েরও এবং তার যথেষ্ট এই সামর্থ্য রয়েছে। সংক্ষিপ্ত আমাদের ভার্সনে আলোচনা ছিল না। ডেফিনেটলি সোহাগ গাজী ভালো ব্যাটিং দল করবে, গঠন নয়। এটি অন্তত আমি মনে করি। আমার আজকের এই অনুষ্ঠানে এই আলোচনা অংশ নেওয়ার জন্য আপনাদের চারজনকে অনেক ধন্যবাদ। আমরা আশা করব বাংলাদেশ পরের ম্যাচগুলিতে আসলেই অনেক ভালো খেলবে। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামী রোববার এই সময়। শুভ